স্বাগত আজকের বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। ঈদ পূজা সামনে রেখে নৌযাত্রীদের নিরাপত্তার বিষয়টি আবার সামনে আসছে। অতীতের আলোকে নৌ পরিবহন মন্ত্রণালয়ের সক্ষমতা এখনো প্রশ্নবিদ্ধ। অন্যদিকে চট্টগ্রাম বন্দর নিয়ে সরকারি দলের একাধিক নেতার সাথে দ্বৈরথ আছে এই মন্ত্রণালয়ের। তাই তরি নিয়ে আপাতত কঠিন এক তুফানি আছেন আমাদের নৌকর্তারা। এসব নিয়ে আজকের আলোচনা বন্দরের অন্দরে। কথা বলতে স্টুডিওতে আছেন নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান, আছেন জল পরিবেশন ইনস্টিটিউটের সাবেক চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ ইনামুল হক এবং কালের কণ্ঠের জ্যেষ্ঠ প্রতিবেদক তৌফিক মারুফ। স্বাগত আপনাদের। আমি পুরনো প্রসঙ্গটা দিয়ে শুরু করি জানাব শাহজাহান খান, যে গত মাসে ডুবে যাওয়া লঞ্চ পিনাক 6 উদ্ধার অভিযানের ব্যর্থতা সম্পর্কে সম্প্রতি আপনি সংসদে বলেছেন এই ব্যর্থতা প্রশাসনিক বা প্রযুক্তিগত নয় প্রাকৃতিক। প্রশাসনের আন্তরিকতার অভাব আমরা দেখিনি তখন, কিন্তু প্রযুক্তিগত দিক থেকে কি আমরা যথেষ্ট সক্ষম? এ পর্যন্ত আমাদের প্রযুক্তিতে যা আছে এই ধরনের নদীর মধ্যে তলিয়ে যাওয়া বা সাগরে তলিয়ে যাওয়ার যে সমস্ত নৌযান বা যে সমস্ত বস্তু, সেগুলোকে অনুসন্ধানের যে আধুনিক প্রযুক্তি, সেটা কিন্তু আমরা আমাদের গত মেয়াদকালে, শেখ হাসিনার গত মেয়াদকালে কিন্তু আমরা সেগুলোকে সংগ্রহ করেছি এবং বিভিন্ন জায়গা থেকে ক্রয় করেছি। আগে কিন্তু এটা ছিল না। তারপরেও যেমন আপনি ধরুন, রাশিয়াতে একটা সাবমেরিন ডুবে গেল, তারপরে ভারতে 2013 সালে একটা সাবমেরিন ডুবে গেল, তারপরে আপনার মালয়েশিয়ার একটা বিমান সাগরে তলিয়ে গেল। এগুলো কিন্তু এই যে সর্বশেষ প্রযুক্তি দিয়েও কিন্তু অনুসন্ধান করতে পারলো না। তবে আমাদের যেটা ছিল সেটা কেন আমি প্রাকৃতিক বললাম, ওই নদীতে এত বেশি স্রোত যে প্রতি সেকেন্ডে 18 মিটার ভেলোসিটি, আর ঘূর্ণি হচ্ছে ইয়েতে তলদেশে। তারপরে আপনার ওখানে তখন ছিল আবার তিন নাম্বার সিগন্যাল। এই সমস্ত কারণে আমরা যে ওই যন্ত্র দিয়ে, যেটা হলো বটম সাব মাল্টি স্ক্যানার, সাব মাল্টি ইকো সাউন্ডার, এইটা দিয়ে আমরা একটা বস্তুর অনুসন্ধান আমরা করেছিলাম। কিন্তু এই বস্তুটি কি, এইটাকে দেখার জন্য তখন নামাতে হয় ডুবুরি। আমাদের যে বাংলাদেশে সবচেয়ে ভালো ডুবুরি যারা, যেমন নেভি, BIWTA, তারপরে ফায়ার সার্ভিস, এই সব জায়গায় ভালো ভালো ডুবুরি আছে। এই ডুবুরি কিন্তু কেউ নামতে সাহস পেল না, কারণ ওইখানে একদিকে হলো ঘোলা পানি, নানা কারণেই ডুবুরিরা তাদের জীবন আশঙ্কায় তারা কেউ নামতে সাহস পেল না। আপনি একটা জিনিসে উদাহরণ দিই, কিছু ব্যক্তি ডুবুরিরাও কিন্তু চেষ্টা করেছিল, তারাও কিন্তু পরবর্তীতে সফল হয়। সেই কারণে আমি বলছিলাম যে আমাদের প্রযুক্তি আছে, আমাদের প্রশাসনিক প্রচেষ্টাও আছে, কিন্তু আমাদের প্রকৃতির কারণে আমরা একটু প্রকৌশলী মোহাম্মদ ইনামুল হকের কাছে জানতে চাইবো যে এই মাননীয় মন্ত্রী যেগুলি বললেন সেই ব্যাপারে কি আপনি একমত কিনা? না, আমি একমত না। এটা মাননীয় মন্ত্রী তো সরকারে আছেন, উনি তো দাবি করবেনই যে আমরা প্রস্তুত আছি, আমাদের চেষ্টার কোনো ত্রুটি নেই। কিন্তু দেখা গেল যে একটা বস্তুকে চিহ্নিত করা গেল যেটা ওই পিনাক 6 লঞ্চের সমান দৈর্ঘ্যের, ঠিক তারপর দিনই দেখা গেল যে সমস্ত উদ্ধার কার্য, এই ব্যাপারটা আর করা হচ্ছে না, সেটা বাতিল করে দেওয়া হলো। এইটা একটা রহস্যজনক ব্যাপার ছিল। দ্বিতীয় জিনিস হলো রহস্যজনক আমাদের কাছে ছিল যে স্থানীয়ভাবে লোকজন যারা, তারা ওখানে একটা চিহ্নিত করে একটা ফ্ল্যাগ টাঙিয়ে বা একটা বয়া লাগিয়ে সেটা দেখালো যে সেখানে ওই নিচে ওই জাহাজটা আছে বা একটা কিছু আছে, সেটাকে উদ্ধার করার জন্য তারা এক ধরনের প্রোগ্রাম নিচ্ছিল। কিন্তু এই ব্যাপারে এটার একটা কন্টিনিউশন হওয়া দরকার আছে। আমি বলবো যে সরকারের কাছে মাননীয় মন্ত্রী আছেন, যে ওই বস্তুটি কি ছিল সেইটা এই ব্যাপারে একটা সিদ্ধান্ত নেওয়া বা এই ব্যাপারে তথ্য আমাদের জানার অধিকার আছে, সাধারণ মানুষের সকলেরই জানার, দেশবাসীর জানার অধিকার আছে। এবং ওই এলাকার যে মানুষরা যারা কিনা একটা ওই জাহাজটাকে উদ্ধার করার জন্য একটা প্রচেষ্টা চালিয়েছিল, তাদেরও একটা সমন্বয়ের বা তাদেরও একটা উদ্ধার কাজের চেষ্টার একটা স্বীকৃতির ব্যাপার আছে। এবং হয়তো সেখানে আমরা সত্যি প্রাকৃতিক পরিস্থিতির কারণে আমরা উদ্ধার করতে পারি না লঞ্চটাকে, কিন্তু সেটাকে বাতিল করা নয়, পানি কমে গেলেই সেই উদ্ধার কাজটা যেন চলে এবং সেটার একটা প্রকৌশলী মহোদয়, আমাদের প্রশ্ন ছিল যে প্রযুক্তিগত কি সীমাবদ্ধতা আমাদের রয়েছে বা যে প্রযুক্তিটা আমাদের ইমিডিয়েটলি অর্জন করা উচিত, এরকম কোনো কিছু কি আছে? যে মানে আমি বলছি যে প্রযুক্তিগত সীমাবদ্ধতা অবশ্যই আছে। কারণ ওই যে মন্ত্রী মহোদয় বললেন যে মালয়েশিয়ার একটা বিমান সাগরে ডুবে গেছে, সেটা উদ্ধার করার প্রযুক্তিগত সেই ক্ষমতা নেই। এরকম
ওখানে যে 18 মিটার বেগে যে স্রোতটা চলছে, আমি তো বলবো যে 2-4 দিন পরে দেখা গেল একটা লাশ সেই ভোলার কাছে গিয়ে উদ্ধার হচ্ছে। এই লঞ্চটা যে ওখানেই আছে আমি সম্পূর্ণ বিশ্বাস করতে পারছি না। লঞ্চটা হয়তো বহুদূর চলে গেছে, এরকম একটা হতে পারে। তো সেখানে সেই প্রযুক্তি তো আমাদের কাছে নেই যে ওর পেছনে পেছনে আমরা ধাওয়া করে ধরে ফেলবো এবং এটাকে তুলে ফেলবো। আপনি সেই প্রযুক্তির কথা বলছিলেন। জনাব তৌফিক মারুফ, আপনি এই প্রসঙ্গে কিছু যোগ করতে চান যে আমাদের নৌ পরিবহন মন্ত্রণালয়ের এই প্রযুক্তিগত কোনো সীমাবদ্ধতা আছে বলে আপনি মনে করেন কিনা? হ্যাঁ, ধন্যবাদ। হ্যাঁ, লঞ্চ আমি উদ্ধারের অবশ্যই যোগ করতে চাই এটা যে মাননীয় মন্ত্রী মহোদয় যেটা বললেন যে দীর্ঘদিনে বাংলাদেশের নৌ সেক্টর যে অবহেলিত ছিল সেটার একটা অধ্যায় বা একটি ইতিবাচক দিকে গত সরকার বা এই সরকার তারা এসছে, একটা অগ্রগতি আসছে। কিন্তু এইখানে বড় ঘাটতিটা হচ্ছে, আমি উদাহরণ দিয়ে যদি এইভাবে বলি, আমাদের সর্বশেষ যে নৌ দুর্ঘটনাটা হলো পিনাক 6, আপনি লক্ষ্য করবেন যে নর্মালি কি হয়, আমরা দেখি যে আগে ছোটটা দিয়ে চেষ্টা করি এবং শেষে যেতে যেতে বড়টায় যাই। আমরা এখানে আমাদের সর্বশেষ গত সরকারের সময় যে দুটি প্রযুক্তি আনা হলো, উদ্ধার জাহাজ বলা হলো, এটি দুইটি সবচেয়ে বড় সর্বাধুনিক প্রযুক্তি সম্পন্ন এবং ক্যাপাসিটির দিক থেকেও অনেক বড়, অনেক শক্তিশালী। তো আমার এই জায়গাটা প্রশ্ন যে দুর্ঘটনার পরে প্রথমেই আসলো এই দুইটা নিয়ে যাওয়া হলো, নেওয়ার পরে তারা পারছে না, আস্তে আস্তে ছোটোর দিকে চলে গেল। তো এখন আমি যদি মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে প্রশ্ন করতে চাই যে আপনারা 360 বা 65 কোটি টাকা খরচ করে যেই নতুন যে উন্নত মানের সর্বাধুনিক প্রযুক্তি সম্বলিত যে জাহাজ, উদ্ধার জাহাজ দুটো নিয়ে আসলেন, সেই দুটোর ভিতরে কেন অন্য যে যন্ত্রপাতি যেগুলো পরে আপনারা সংযুক্ত করলেন পিনাকের সময়, সেইগুলো কেন ওটার মধ্যে নাই? এক। সেকেন্ড থিং হলো যে ভাই যেটা বললেন যে আপনারা যখন শনাক্তই করতে পারলেন যে সেখানে সমপর্যায়ের একটি বস্তু আছে, তো হঠাৎ করে কেন সেটি আসলে আর উদ্ধারের কোনো পর্যায়ে গেলেন না? মানুষ জানতে পারলো না যে আসলে এই বস্তুটি কি? মাপও যখন ঠিক ছিল, এটা নিয়ে কিন্তু মানুষের বা সাধারণ জনগণের আপনার প্রতি বা আপনাদের প্রতি এক ধরনের প্রশ্ন কিন্তু সবসময় থেকে যায়। তৌফিক ভাই, আমি আপনাকে এই জায়গায় আমি একটু আবার জনাব শাহজাহান ভাই আপনার কাছে আসি, কারণ একজন দর্শকও বলছেন যে আপনারা সেই লঞ্চটা আসলে উদ্ধার করেন নাই কারণ সেখানে অনেক মৃতদেহ আটকে ছিল, সেটি যদি সামনে নিয়ে আসতো তাহলে আপনাদের কোনো সমস্যা হতো, সেই জন্য আপনারা এটি করেন নাই। আপনি যদি একটু বলেন সবগুলো বিষয়। আমি প্রথমে বলতে চাই যে তাদের আমাদের অন্যান্য আলোচক যারা কথা বললেন, আমরা চিহ্নিত করতে পেরেছি তাৎক্ষণিকভাবে কেন করলাম, এর পিছনে রহস্যটা কি? আসলে কোনো রহস্য নাই। রহস্য তো বলেই দিছি আমি যে কোনো ডুবুরি নামতে সাহস পেল না, এটা কি কোনো রহস্যজনক বিষয় হলো? যদি নামতো তাহলে তো আমরা পরিত্যক্ত করতাম না। আর পরিত্যক্ত করেছি যে আমরা যেহেতু ওইটাই লঞ্চ কিনা সেটাও কিন্তু আমরা নিশ্চিত না, কারণ আমাদের যে যন্ত্রগুলো আমরা এনেছি, আমি আরেকটা তৌফিক সাহেবের কথা বলতে চাচ্ছি, উদ্ধারকারী জাহাজ আমরা এনেছি অতি উচ্চ ক্ষমতা সম্পন্ন এবং 250 মেট্রিক টন। আমাদের আগে ছিল রুস্তম এবং হামজা, যার উত্তোলন ক্ষমতা হলো 60 মেট্রিক টন, আর এগুলো হলো 250, এক একটা 250 মেট্রিক টন। এইটা কিন্তু আপনার এটাকে অনুসন্ধান করে না, এটা টেনে তোলে মাত্র। অনুসন্ধানের জন্য কিন্তু ভিন্ন, যেমন আপনি সাইড স্ক্যানার সোনার, যেটা যে এমন একটা মানে বাক্স, এটা অন্য কিছু না, একটা যন্ত্র আপনি দেখেছেন টেলিভিশনে, একটা ইয়ের মধ্যে ফেলে দেয় নদীর মধ্যে, ওইটা এমন যে আমরা এখানে মনিটরে দেখতে পাচ্ছি যে এটার এদিকে প্রায় 75 মিটার, এদিকে 75 মিটার বা 150 মিটার এরকম। এই বস্তুটা যখন নদীর মধ্য দিয়ে আমাদের জাহাজটাও চলে, ওইটাও টেনে নিয়ে আসে বর্ষির মতো। আর আমরা দুই পাশে দেখতে পাচ্ছি যে ওইটা কি আছে ওই জায়গাটায়, এটা আপনি মনিটরে দেখতে পাবেন। এই একটা জিনিস। আর একটা হলো মাল্টিবিম প্রোফাইলার, মাল্টিবিম ইকো সাউন্ডার, যেটা সাউন্ড করবে যে ওই জায়গায় কোনো বস্তু আছে কিনা। রাইট। আরেকটি হলো যে সাব বটম প্রোফাইলার, অর্থাৎ এটা বালুতে আপনার 70 মিটার পর্যন্ত দেখতে পায়, 70 ফিট, আর 18 ফিট পর্যন্ত কাদামাটির মধ্যে এটা অনুসন্ধান করতে পারে। আমরা এইগুলো কিন্তু আগে ছিল না বাংলাদেশে। আমরা কিন্তু আমরা গত মেয়াদে এগুলো সব আমরা আমদানি করেছি।
প্রশ্নটি হলো, যেমন আপনি আমাদের উদ্ধারকারী জাহাজের কথা বললেন, উদ্ধারকারী জাহাজ কিন্তু যথেষ্ট ক্ষমতাশালী, এবং যে লঞ্চটি আমরা উদ্ধার করলাম আপনার মেঘনা নদীতে, মিরাজ, সেটা কিন্তু যদি এই দুটা না থাকতো, এইটা না থাকতো, তাহলে রুস্তম দিয়া অত শক্তিশালী মানে আপনার ইয়ার নাম কি, যেটা ওজন, অনেক ওজন সম্পন্ন যে লঞ্চটি, এটা কিন্তু আমরা টেনে তুলতে পারতাম না। ওইটা কিন্তু আমরা এই নির্ভীক দিয়ে টেনে তুলেছি। আর এইটাকেও আমরা তুলতে পারতাম। নির্ভীকের কাজটা কি? যখন আপনি বলে দেবেন এই জায়গায় এটা আছে, তখন সে এটা টেনে তুলবে। ওইটা কিন্তু আপনি যেটা বলেছেন, আমার মনে একটু ধারণার একটু ভ্রান্তি আপনার হয়তো এখানে আছে। সেই জন্যই আমি বললাম যে আমাদের যে সমস্ত যে প্রোফাইলারগুলো আমরা ব্যবহার করেছি, যে যন্ত্রগুলো আমরা ব্যবহার করেছি, এইগুলো ব্যবহার করে কিন্তু আমি তিনটা কথা বলেছি। রাশিয়ার মতো দেশও কিন্তু তার সাবমেরিন উদ্ধার করতে পারে নাই, ইন্ডিয়ার মতো দেশও কিন্তু তার সাবমেরিন উদ্ধার করতে পারে নাই, আর মালয়েশিয়া যেটা বললেন যে এগুলো, তো সব জায়গায় কিন্তু এই যন্ত্রগুলোই ব্যবহার করা হয়। আমি সেজন্য বলছি যে আমাদের ক্ষমতা যতটা ছিল আমরা সব ব্যবহার করেছি, এবং 7 দিন 8 দিনের মাথায় বোধহয় আমরা পরিত্যক্ত করলাম উদ্ধার অভিযান। আমি যখন আমার ওই ডুবুরিরা তারা অস্বীকার করলো যে আমরা এখানে নামতে পারবো, সাজান ভাই একটি, এবং প্রাইভেটও যারা চেষ্টা করেছিল তারাও কিন্তু নামতে। সাজান ভাই আপনি বলছেন যে ডুবুরিদের ইয়ে করার কথা, কিন্তু আপনি যে তদন্ত কমিটি করেছিলেন যে 7 সদস্য পিনাক 6 ডুবে যাওয়ার পর, সেই তদন্ত কমিটিতে 6 জনই হচ্ছে সরকারি প্রতিষ্ঠানে কর্মরত পদাধিকার বলে, তাদের কেউ কেউ কমিটিতে রয়েছেন, একজন শুধু বুয়েটের শিক্ষক। কমিটির পরিধি কি সরকারের বাইরে আরেকটু যেতে পারতো কিনা? কারণ এই কমিটি নিয়ে অনেক সন্দেহ। এটা সম্পর্কে একটা অভিজ্ঞতার বিষয় আছে। যেমন মনে করেন যে আমাদের মন্ত্রণালয়ের একজনকে হেড করা হয়েছে জয়েন্ট সেক্রেটারি, এরপরে ডিজি শিপিং, যাদের দায়িত্ব হলো যে আপনার সার্ভে দেওয়া, জাহাজের রেজিস্ট্রেশন দেওয়া, জাহাজ নির্মাণের পারমিশন মানে আপনার ডিজাইন অ্যাপ্রুভ করা ইত্যাদি, এই সম্পর্কে তারা এক্সপার্ট, এবং ইঞ্জিনিয়ার একজন বিআইডব্লিউটিএ যারা এই রুট পারমিট, যারা এই টাইম টেবিল ইত্যাদি দেয় তাদের একজন বুয়েটের, এমনি করে 6 জন আমরা, টিসির একজন, এরকম আমরা 6 জনকে যারা বিভিন্ন ডিপার্টমেন্টে, এবং বুয়েটেরও একজন, বুয়েটের যিনি তিনি তো আবার ইয়ে না, আমার মন্ত্রণালয়ের কেউ না, এই একজনই মন্ত্রণালয়ের বাইরের, সেই জন্য সবাই কিন্তু যে রিপোর্ট দিয়েছে এই রিপোর্টের সঙ্গে কিন্তু কেউ দ্বিমত করে নাই। যদি এইটা হতো যে উনি এই রিপোর্টের সঙ্গে দ্বিমত করেছে, তাহলে বুঝতাম যে হয়তো আমার লোকগুলো আমাদের লোকদের বাঁচাবার জন্য চেষ্টা করেছে। যে প্রকৌশলী ইনামুল হক, আপনার কি মনে হয় যে এই কমিটিটার আওতা একটু বাড়তে পারতো? এটাকে একটু সরকারি কমিটি বলে মনে হয়? কারণ এরকম অভিযোগ উঠেছিল যে কমিটির সব লোকই তো আসলে সরকারি লোক। আসলে সরকারি কমিটিগুলি এমন হয় যে সরকারের কোনো ত্রুটি ছিল না, সরকারি যে সকল উদ্যোগের কোনো ত্রুটি ছিল না, যারা দায়ী কর্মকর্তা কিভাবে তাদেরকে দায় মুক্ত করা যায়, এটা একটা মানে সবসময় এই ধরনের এই ভীতি থেকেই তারা বাইরের লোকজন নিতে চান। এবং আমি একটু যোগ করতে চাই যে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি 200 গঠন করা হয়েছে নৌ দুর্ঘটনা বিগত 2 দশকে, তার মধ্যে 3টি প্রতিবেদন প্রকাশ পেয়েছে, এবং ইনসিডেন্টালি সাজান ভাইয়ের আমলে এই 3টি। ঠিক আছে, সেটা আরো অন্যের ব্যাপারে হতে পারে, সেটা কোনো ব্যাপার না। কথা হলো যে একটা ভয় থাকে, একটা ভীতি কাজ করে যে অনেক বাইরের লোকজন নিয়ে আসলে হয়তো তাদের ভেতরের অনেকের উপর একটা দোষ বা দায় চেপে যেতে পারে। তো এটা এইভাবে দৃষ্টিটা এইভাবে দেখা দরকার উচিত নয়। আর অধিকাংশ যে তদন্ত কমিটির রিপোর্টগুলো সেগুলো সব ধামাচাপা হয়ে যায়, এবং যতই দুর্ঘটনা হোক না কেন, যতই দায়িত্ব আমরা বাইরে থেকে চেঁচামেচি করি না কেন, বলি না কেন, অঙ্গুলি নির্দেশ করি না কেন, দেখা যাচ্ছে তদন্ত কমিটির পরে ওই কর্মকর্তারা বেকসুর খালাস পেয়ে যান, দায় মুক্ত হয়ে যান। এরকম একটা পরিস্থিতি কিন্তু আমি একটু এইটা একটু ক্লিয়ার করি যে আসলে যে ত্রুটিগুলো আমরা কিন্তু আগে এক একজনের এক একটা কমিটি করতো, আমরা সেটাকে সমন্বিত করেছি এই কারণে যে একটা রিপোর্ট সকলে মিলে বলুক যে এইটা দায়ী। এবং এই ক্ষেত্রে আমরা দেখেছি যে ডিজি শিপিং এর যারা এর সঙ্গে দায়ী, যারা বিআইডব্লিউটি এর দায়ী, যে মালিক দায়ী, যে ঘাটের যারা সুপারভাইজার বা যারা এই কাজটি সহযোগিতা করছে তারা দায়ী, তাদের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা ইতিমধ্যে আমরা নিয়েছি। যেমন টিএর যারা দায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা হয়েছে, ডিজি শিপিং এ তাদের সাসপেন্ড করা হয়েছে, বিভাগীয় ব্যবস্থা হচ্ছে, সেগুলো কিন্তু হচ্ছে। এইগুলো করার ক্ষেত্রে কিন্তু কোনো আমরা কার্পণ্যতা করি নাই। এবং ইতিমধ্যে আপনি যেটা বলেছেন, আমরা কিন্তু এবারে এই রিপোর্ট, আমরা পুরো রিপোর্টটাই কিন্তু আপনি ওয়েবসাইট খুঁজে 63 পৃষ্ঠার রিপোর্ট, ওয়েবসাইটে রিপোর্টটি আছে। যাই হোক, আমরা একটা বিরতি নিচ্ছি। বিরতির পর তৌফিক ভাই নিশ্চয়ই কিছুটা যোগ করবেন। আমাদের একজন দর্শক ইপসিতা তিনি বলছেন ইন্ডিয়ান সাবমেরিন অ্যাক্সিডেন্টের জন্য ইন্ডিয়ান নেভাল চিফ পদত্যাগ করেছিলেন, মাননীয় নৌমন্ত্রী কি এই উদাহরণটি মনে রেখেছেন কিনা? আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আবার আপনাদের কাছে।